হ্যালো, আমার নাম রনিনাথ। আপনাদের সবাইকে থিঙ্ক লাইক এ হিউম্যান চ্যানেলে স্বাগতম। গতকাল কলকাতা হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে। 2016 সালে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তর বা প্রাথমিক স্তরে চাকরি পেয়েছিলেন, সেরকম একটা গোটা প্যানেল, অর্থাৎ প্রায় 26,000, অ্যাপ্রক্সিমেট নাম্বারটা হচ্ছে 25,753 জনের চাকরি বরখাস্ত করা হয়েছে, অর্থাৎ এদের চাকরি ক্যান্সেল করা হয়েছে। প্যানেলটা 2016 সালের। এবার আমি রায়টা সম্পর্কে একটু ডিটেলস আপনাদের সামনে বলে নিই। বলা হয়েছে যে এই যে 25,753 জন, এদের চাকরি টোটালি ক্যান্সেল করা হলো। এদের মধ্যে যারা সাদা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছেন, এরকম প্রচুর কারসাজি করে যারা চাকরি পেয়েছেন টাকার বিনিময়, তাদেরকে আগামী 4 সপ্তাহের মধ্যে তাদের যে স্যালারি সেটা সমেত 12% সুদ দিয়ে সরকারকে ফেরত দিতে হবে। এটাও বলা হচ্ছে এর মধ্যে নাকি 18-19 হাজার চাকরি জেনুইন ছিল, তো বাকি 5,000 মতো এরকম গাফিলতি হয়েছে, মানে 5,000 জন চাকরি পেয়েছে আর কি টাকা দিয়ে বা বিভিন্ন রকম কারচুপি করে, তাদের চাকরিটাও গেল এবং যারা জেনুইন ছিল তাদের চাকরিটাও গেল। আদালত অনেক দিন আগে এসএসসিকে বারবার বলেছিল, যারা অযোগ্য, যারা বিভিন্ন রকম কারচুপি করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা আমাদেরকে দিন, বা যারা সৎভাবে চাকরি পেয়েছে, বলতে পারেন যারা সঠিকভাবে নিয়োগপত্র পেয়েছে, তাদের নাম্বারটাও দিন। এসএসসি বা রাজ্য সরকারের তরফ থেকে কোনোভাবে এরকম কোনো লিস্ট আদালতকে দেওয়া হয়নি এবং সেই জন্য বাধ্যতামূলক আদালত 2016 সালের টোটাল প্যানেলটাই ক্যান্সেল করে দিল। দেখুন, এতে ক্ষতিটা কার হলো? আমার প্রথম প্রশ্ন, ক্ষতিটা কার হলো? আমি এটা নিয়ে যে যখন রাজনীতি হচ্ছে সেটা পরে আসছি। দেখুন, 26,000 ছেলেমেয়ের চাকরি গেল। যারা চাকরি পেয়েছিলেন তারা বেশ 3-4 বছর ধরে চাকরি করছিলেন বা 5-6 বছরও চাকরি করছিলেন হয়তো। তাদের পুরো পরিবারটা আজকে পথে এসে বসলো এবং তাদের চাকরি ভবিষ্যতে কি হবে তার কোনো গ্যারেন্টি আর থাকলো না। যদিও এটা বলা হয়েছে আদালতের তরফ থেকে যে জুন মাসের মধ্যে নতুন করে 2016 সালের প্যানেল প্রস্তুত করতে হবে। অর্থাৎ 2016 সালে প্রায় 30 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল বিভিন্ন রকম দপ্তর মিলে, তো সেই সমস্ত ওএমআর শিটকে নতুন করে দেখতে হবে এবং যারা সঠিকভাবে চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে জুন মাসের মধ্যে চাকরি দেওয়া হবে। এখানে জানা যাচ্ছে যে 2016 সালে এই যে ওএমআর শিট দেখা, এর দায়িত্ব পায় গাজিয়াবাদের একটা কোম্পানি নাইসা। তো নাইসা নাকি আর একটা কোম্পানিকে এরকমভাবে ওএমআর শিটগুলো দেখার জন্য টেন্ডার দিয়েছিল। এটা দেখা গেছে যে ওএমআর শিটে কোনো উত্তর লেখা নেই, সেই ওএমআর শিটটা নাইসার কাছ থেকে নতুন করে যখন প্যানেলে এলো তখন দেখা যাচ্ছে তার নাম্বারটা হয়ে যাচ্ছে 40, 45 বা 50, 51 এরকম। অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে নাইসার কাছে দেওয়া হয়েছিল যাতে সরকার তার কারচুপিগুলো করতে পারে। অর্থাৎ যারা টাকা পয়সা দিয়েছে, এদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য এবং ওই ওএমআর শিটে যে সমস্ত গণ্ডগোল তৈরি করার জন্য নাইসাকে দেওয়া হয় তার টেন্ডারটা, এবং নাইসা তার কথা মতো তার কাজ করে এবং নাইসার যে চেয়ারম্যান সে অলরেডি গ্রেপ্তার হয়েছে, এটা আপনারা জানেন। এবং আদালতের তরফ থেকে আরেকটাও নির্দেশ এসছে যে এই যে 2016 সালের যে প্যানেল লিস্ট, এটাকে নতুন করে আপনারা ইনভেস্টিগেশন করুন। সিবিআইয়ের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার জন্য সরকারি যে কোনো দপ্তরের মন্ত্রীকে আপনারা জেরা করতে পারেন, প্রয়োজনে তাদেরকে হেফাজতও নিতে পারেন। এটা হলো টোটাল ফলাফল। এবার বলি, এই ফলাফলটা বেরোনোর পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্য সরকার একটা কথা বলে দিচ্ছেন যে এটা নাকি বিজেপির চক্রান্ত এবং আদালত বিজেপির লোকজন বা কেন্দ্রীয় সরকার বিজেপির লোকজন নাকি আদালতে তাদের নিজেদের লোকজনকে বসিয়ে রেখেছেন যাতে বিজেপি পার্টি অফিস থেকে যেটা ঠিক হবে সেটাই নাকি আদালত রায় দেবেন। তার মানে উনি কোনোভাবেই আদালতের উপর ভরসা রাখেন না। মানে আদালত যে রায়টাই দেবেন সেটা যদি ওনার পক্ষে যায় তাহলে খুব ভালো, আর যদি বিপক্ষে যায় তাহলে পুরো আদালতটাই বলতে পারেন এক প্রকার বিজেপির পার্টি অফিস ওনার কথা অনুযায়ী। আমি একটা পরিষ্কার কথা বলতে চাই, আপনারা সবাই পশ্চিমবঙ্গবাসী, আপনারা জানেন যে অবশ্যই করে এসএসসিতে দুর্নীতি হয়েছে, অর্থাৎ টাকা নিয়ে চাকরি বিক্রি হয়েছে এবং তাদেরকেই চাকরি দেওয়া হয়েছে যারা অযোগ্য, যারা টাকা দিয়েছিলেন। এবং এই কারণের জন্য যারা যোগ্য তারা আজকে চাকরি পাননি, তারা চাকরি পাওয়ার আশাও হয়তো আর করেন না, এবং অলরেডি যাদের প্যানেল লিস্টের নাম আছে তারা আজকে দীর্ঘদিন ধরে ধর্মতলায় বসে আছে, সেটা হয়তো প্রায় 3 বছর হয়ে গেছে। অর্থাৎ মূল কথা হলো, আমি যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদেরকেই চাকরি দেব, আর কাউকে চাকরি দেব না, এবং তাদের চাকরি রাখার জন্য আমি যা করার আমি তাই করব। শাসক দলের তরফ থেকে এটাও বলা হয়েছে যে এই রায়টা নিয়ে তারা সুপ্রিম কোর্টে যাবেন এবং আমি কনফার্ম সুপ্রিম কোর্ট থেকেও তারা রিজেক্টেড হয়ে ফিরে আসবেন, কারণ অলরেডি এই এসএসসি স্ক্যাম নিয়ে সুপ্রিম কোর্টই কিন্তু একটা ডিভিশন বেঞ্চ তৈরি করতে বলেছিল আদালতকে, এবং সেই ডিভিশন বেঞ্চের রায় হচ্ছে এটা, যেটা আপনাদের সামনে আলোচনা করলাম। দেখুন, সত্যি আমি ভিডিওটা কেন বানাচ্ছি, আমি একটা জিনিস একটু বলতে চাই। আজকে যারা চাকরি হারালেন বা যে সমস্ত অযোগ্য প্রার্থীরা চাকরি করছিলেন,
প্রত্যেকটা পরিবারই তো সাফার করছে না, এবং এই সাফারটা দীর্ঘদিন ধরে করবে। আজকে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা না আর চাকরি পাওয়া বা সরকারি চাকরি পাওয়ার ইচ্ছে আর রাখে না, কারণ এই যে স্ক্যাম শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এবং সেটা যে কত বছর ধরে হচ্ছে তার কোনো সীমানা নেই, এবং আরও যে কোথায় কোথায় কী স্ক্যাম আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই কবে থেকে এসএসসি বন্ধ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট খালি পড়ে আছে। মুখ্যমন্ত্রী বড় বড় ভাষণ দেন যে 10 লাখ আমাদের ভ্যাকেন্সি আছে, আদালত নাকি আমাদের ভ্যাকেন্সি পূরণ করতে দিচ্ছে না। 10 লাখ ভ্যাকেন্সি থাকলে আপনি বিগত এই 14টা বছর ধরে কী করছিলেন, কেন চাকরি দেননি? কারণ চাকরি দেওয়ার আপনার কোনো ইচ্ছে নেই, আপনিও খুব ভালো করে জানেন। কারণ সমস্ত টাকা তো লক্ষ্মীর ভাণ্ডারে চলে যাচ্ছে না, সমস্ত টাকা তো সবুজ সাথী সাইকেলে চলে যাচ্ছে, সমস্ত টাকা তো কন্যাশ্রীতে চলে যাচ্ছে। তাহলে চাকরি দেওয়ার জন্য পয়সাটা আসবে কোত্থেকে? পয়সা তো আর উনি গাছ থেকে পেরে এনে দেবেন না, বা পয়সা তো সরকার তার নিজের ফ্যাক্টরি তৈরি করে দেবে না। না, সমস্ত টাকা যদি বিভিন্ন রকম ভাণ্ডারে চলে যায় তাহলে বিভিন্ন প্রকার সরকারি নিয়োগ সেগুলো হবে কি করে? টাকা ইনকাম করতে হবে। তাই ইনকামের জন্য সব থেকে বড় পথ কী ছিল? যে কিছু চাকরি বিক্রি করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্ক্যাম করো। ওই জন্য নেতা মন্ত্রীরা এত বড় বড় বিল্ডিং করে ফেলেছে, তারা অনেকে জেলেও আছে, আবার হয়তো কিছু ব্যক্তি জেলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমার বক্তব্য, আমরা যারা পশ্চিমবঙ্গবাসী বা যারা পরবর্তী জেনারেশন যারা চাকরি আশা করেন, তারা কি আর আশা করবেন চাকরি? সত্যি সত্যি পশ্চিমবঙ্গে কি আর চাকরি হতে পারে? আমার মনে হয় না, হয়তো আর কখনো হবে না। অনেকে বলছেন যারা চাকরিগুলো বিক্রি করেছেন, অর্থাৎ যে সমস্ত নেতা মন্ত্রীদের কাছ থেকে চাকরিগুলো হয়েছে বা তাদের দালাল যারা বিভিন্ন জায়গা থেকে টাকা তুলেছেন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। শাস্তি কি আদৌ হবে? কি শাস্তি হবে? মানুষ কি দেখবে? শুধু রায় দেখবে। তাদের কি শাস্তি হচ্ছে মানুষ কি বুঝবে? আমার মনে হয় না তাদের কোনো শাস্তি হবে, এবং যদি শাস্তি হয়ও সেটা বোধহয় মানুষের চোখের সামনে বোধহয় আসবে না। আপনারা যদি একটু আশেপাশের এলাকায় খোঁজ নেন, আপনারা দেখতে পাবেন যে আপনাদের এলাকায় অনেকেরই চাকরি চলে গেছে। আমি যে এলাকায় বাস করি সে এলাকায় আমার কিছু পরিচিত মানুষদেরও চাকরি চলে গেছে। মানে এটা প্রমাণিত, তারা কিন্তু ঘুষ দিয়ে বা কোনোভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছিল। আমরা কিন্তু সেটা জানতাম না, চাকরি চলে যাওয়ার পরে বুঝলাম যে পরিস্থিতি এরকম। অর্থাৎ এরকম আপনাদের আশেপাশে অনেকেই আছে, একটু খোঁজ নিয়ে দেখবেন, যারা এরকম বিভিন্নভাবে কারচুপি করে চাকরি পেয়েছিলেন, তারা কিন্তু আজকে পথে বসেছে। তো ভবিষ্যতে আমরা যাতে পথে না বসি, অতএব আমার একটাই বক্তব্য, যেন সবাই আমরা এইভাবে অসৎ পথে চাকরি নেব এই আশাটা যেন কেউ না করি, সৎ পথে থাকি। যদি কখনো সত্যি সত্যি চাকরি হওয়ার হয় নিশ্চয়ই হবে, কিন্তু এইভাবে অসৎ পথে চাকরি নিয়ে আজকে নিজের জীবনটাকে শেষ করে দিতে হবে, এই ইচ্ছেটা বোধহয় আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে থাকা উচিত নয়। এবং ভোটের সময় এরকম একটা রায়, পশ্চিমবঙ্গ সরকার অবভিয়াসলি এটাকে নিয়ে বিজেপিকে দায়ী করবে, এবং বিজেপি এটাকে নিয়ে বারবার বলবে যে দেখুন মমতা ব্যানার্জি কীভাবে স্ক্যাম করেছেন। দেখুন, এতে ভোট তো হবে, মানুষ ভোট ঠিক দেবে, কিন্তু আমার বক্তব্য, ভোট দেওয়ার আগে একবার চিন্তা করুন যে কিভাবে পশ্চিমবঙ্গে স্ক্যাম চলছে। প্রত্যেকটা ঘরে ছেলে মেয়ে আছে যারা পড়াশুনো করছে, যারা জীবনে কিছু করতে চায়, জীবনে চাকরি পেতে চায়, সেই সমস্ত পরিবার, সেই সমস্ত কোটি কোটি পরিবারের সাথে কিভাবে প্রতারণা হচ্ছে স্ক্যামের নামে। এবং কিছু মানুষ, কজন মানুষ আছে মন্ত্রিসভায়, কজন মানুষ আছে? পশ্চিমবঙ্গের মানুষের সংখ্যা প্রায় বোধহয় 11 কোটি, সেখানে 1100 জন মন্ত্রী আছে যারা বোধহয় এই সমস্ত চাকরি দেওয়ার নামে বিভিন্ন প্রকার স্ক্যাম করে আজকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। তাহলে এই বাকি যে 11 কোটি মানুষ, তাদের যে লাইফটা কীভাবে এই মানুষগুলো শেষ করে দিচ্ছে, একবার চিন্তা করবেন ভোট দেওয়ার আগে। বারবার বলছি, ভোট দেওয়ার আগে, এই সমস্ত চোর জোচ্চোরদেরকে ভোট দেওয়ার আগে একবার চিন্তা করুন। আমি একবারও বলছি না যে শুধুমাত্র টিএমসির পার্টির যে সমস্ত নেতা নেত্রী তারাই এই ধরনের কাজকর্ম করেছে, বিজেপি বা অপর কোনো পার্টির লোকজন এরকম কোনো স্ক্যামের সঙ্গে যুক্ত নয়, না, অবশ্যই যুক্ত। আমার তো মনে হয় না যে ভারতবর্ষের কোনো পলিটিক্যাল পার্টি সম্পূর্ণ সাচ্চা, যারা সম্পূর্ণ মানুষের জন্য কাজ করতে চায়। মানুষ বুঝে গেছে নেতা মন্ত্রী মানেই চোর। আমার বক্তব্য, আমরা প্রত্যেকে এরকম একটা জিনিসে না অভ্যস্ত হয়ে গেছি, নেতা মন্ত্রী মানে চুরি করবে, তাতে কি আছে? দেখুন, আমরা কি বারবার এই সমস্ত চোরদেরকে আনবো? আর এরা চুরি করতে থাকবে। পয়সাটা কাদের? আমার আপনার করের টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, বিভিন্ন প্রকার স্ক্যাম। আজকে শুধু এসএসসি স্ক্যাম, কারণ এসএসসি স্ক্যামটা মারাত্মক লেভেলে ধরা পড়েছে বলে তাই প্রত্যেকটা বিষয় স্ক্যাম হয়েছে। এবং সেই টাকাগুলো কারা লুটেছে? যে সমস্ত নেতা মন্ত্রীরা, তারা আজকে ফায়দা লুটছে। মুখ্যমন্ত্রী অন্য রাজনৈতিক দলকে দায়ী করছেন, অন্য রাজনৈতিক দল মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আমার বক্তব্য, নোংরামোটা, অসভ্যতাটা কাদের সাথে হচ্ছে? সাধারণ মানুষের সাথে। যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনারা চলেন, আপনারা বড় বড় কথা বলছেন, কাদের টাকায় চলেন? আপনারা এমপি হন বা এমএলএ হন, কাদের টাকায় আপনারা মাইনে পান? এই সমস্ত সাধারণ মানুষদের টাকায়, যারা খেটে দিন গুজরান করে, যারা ভবিষ্যতে কিছু করার জন্য
কিছু চাকরি পাওয়ার জন্য বিভিন্ন প্রকার পরীক্ষা দেন, তাদের সাথে এই স্ক্যামগুলো করছেন। আমি এটা মানি যে সমস্ত নেতামন্ত্রীরা আজকে আদালতের রায়কে মানেন না, যে সমস্ত নেতামন্ত্রীরা আদালতের যারা বিচারপতি তাদেরকে গালিগালাজ করেন অন দ্য স্টেজে, তারা মানুষের অভিশাপ গায়ে লাগতে পারে এটা বোধহয় আপনারা কল্পনাও করবেন না। আমার বক্তব্য এই জিনিসের একটা শেষ হওয়া দরকার, এবং এই শেষটা শুধুমাত্র সাধারণ ব্যক্তি হিসাবে আমরাই করতে পারি। তাই ভোট সেই সমস্ত মানুষদেরকে দিন যারা আপনাদের কিছু করতে পারে। কোন দল থেকে এসছে ভাবার দরকার নেই, যদি সে মানুষটা সাচ্চা হয় তাকে ভোট দিন, তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন আপনার জনপ্রতিনিধি হিসাবে, যদি সে কিছু করে। তা না হলে এই নেতামন্ত্রীরা বারবার এলে শেষ, আজকে তো শেষ করে দিয়েছে সব কিছু। কোনো পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলেমেয়েরা কল্পনাও করে না চাকরি পাবে, তারা বিভিন্ন প্রকার অন্যরকম কাজ বেছে নিয়েছে এবং ভবিষ্যৎ মতো ভাববেই না। তো এই জিনিসটা চেঞ্জ হওয়া খুব প্রয়োজন। সরকারি বিভিন্ন জায়গায় নিয়োগ হওয়াটা প্রয়োজন, সরকারি বিভিন্ন জায়গায় নিয়োগ হওয়ার জন্য ছেলেমেয়েরা এগিয়ে আসুক এবং নিয়োগ পাওয়ার জন্য পরীক্ষা দিক। এই সাচ্চা নিয়মটা আসা খুব জরুরি, এবং এই চেঞ্জটা কিন্তু শুধুমাত্র আমরা করতে পারি আমাদের একটা ভোট দিয়ে। আমার মনে হয় আমার ভোটটা অনেক ভাবনা চিন্তা করে এই সমস্ত নেতামন্ত্রীদের দেওয়াটা সত্যি খুব জরুরি। দিনের পর দিন চুরি করবে, দিনের পর দিন মানুষের জীবনকে শেষ করে দেবে শুধুমাত্র মন্ত্রীর চেয়ারে বসে আছেন বলে, এই পাওয়ারে আছেন বলে, এই জিনিসটা দীর্ঘদিন চলা সম্ভব নয়। একজন সাধারণ মানুষ হিসাবে আমি দর্শকদের কাছে অ্যাপিল করতে চাই যে এর বিরোধিতা করুন। এই যে জিনিসটা চলছে, এই যে 26,000 চাকরি ভুয়ো, অর্থাৎ 26,000 চাকরি দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে জালিয়াতি করে, এবং তার মধ্যে হয়তো কিছু লোক আছেন যারা অবশ্যই জেনুইন চাকরি পেয়েছেন, আজকে তাদের ভবিষ্যৎটাও শেষ হয়ে গেল। কারণ আমাদের সরকার চেয়েছিল যে সমস্ত মানুষদেরকে জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছে তাদের চাকরিটা রাখা হোক। আমাদের মুখ্যমন্ত্রী মঞ্চের উপর থেকে বলছেন যে চাকরি খেয়ে নিচ্ছেন এই পরিবারগুলোর, অভিশাপ লাগবে আপনাদের। আচ্ছা, সত্যিই তাই। আপনি জালিয়াতি করে আপনি টাকা নিয়ে আপনার পরিচিত ব্যক্তিদেরকে চাকরি দেবেন এবং যোগ্যরা রাস্তায় বসে থাকবে এবং যোগ্যরা চাকরির স্বপ্নটাও দেখবে না, এটা হতে পারে না। এর দায়টা কিন্তু সম্পূর্ণ সরকারের, এর দায়টা কিন্তু এসএসসির, এর দায়টা কিন্তু আমাদের রাজ্য সরকারের। সেই দায়টা নিতে হবে। আদালত আছে বলে, অন্তত কিছু রায় বেরোচ্ছে বলে জানতে পারছি যে সত্যি সত্যি কত বড় স্ক্যাম ঘটেছে, নাহলে তো মানুষ জানতেই পারতো না। হ্যাঁ, ভোট দিন, এত কিছু করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, তাই করে দেবো, কিছুই করে দেন না, শুধু চুরি করেন। শুধু সাধারণ মানুষের টাকা চুরি করে কোটি কোটি টাকার মালিক হতে চান বলে এবং পাওয়ারে থাকতে চান বলে আপনারা বারবার মানুষের সামনে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটটা নেওয়ার চেষ্টা করেন, আর কিচ্ছু না। তাই এই সমস্ত নেতামন্ত্রীদেরকে সাধারণ মানুষ হিসাবে রিজেক্ট করাটা আমাদের সবার কর্তব্য, কারণ রিজেক্ট না করলে শেষ করে দেবে, চুরি করতে করতে শেষ করে দেবে। সাধারণ মানুষ ভিখিরি হয়ে রাস্তায় পৌঁছে মরবে, আর এই সমস্ত নেতামন্ত্রীরা টাকা লুট করে কোটি কোটি টাকার পাহাড়ে বসে থাকবে। এই দিনের শেষ হওয়াটা খুব দরকার। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত দর্শককে, যারা আমার এই ভিডিওটা দেখছেন, একটাই রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আপনারা এই যে বিষয়টা নিয়ে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখুন, সোচ্চার হন, ভিডিও করুন, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানতে পারে যে কিভাবে স্ক্যাম হয়েছে। লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে লাইফ বরবাদ করে দিয়েছে এই রাজ্য সরকার, এবং হাজার হাজার ছেলে মেয়ে যারা চাকরি পেয়েছে, যাদের অলরেডি প্যানেলের নাম, তারা রাস্তায় বসে দিন কাটাচ্ছে। চাকরি বলে যে কিছু আছে, এই রাজ্য সরকার সেটাকে কেড়ে নিয়েছে। এবং এটা যদি হতে থাকে তাহলে কোথায় গিয়ে যে দাঁড়াবে, কোথায় গিয়ে যে রাজ্যটা দাঁড়াবে, সত্যি সত্যি বলতে পারছি না। আমার একটাই বক্তব্য, আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই, যদি সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিতে পারেন কাইন্ডলি সেটা কমেন্টে জানাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন এটা বিজেপির চাল, অর্থাৎ বিজেপি ইচ্ছা করে এই চাকরিগুলো কেড়ে নিয়েছে। আচ্ছা, বিজেপি কেড়ে নিয়েছে নাকি অন্য কোনো পার্টি কেড়ে নিয়েছে, নাকি একটা ইনভেস্টিগেশন করে সেই ইনভেস্টিগেশনের রিপোর্ট অনুযায়ী আদালত তার রায় দিয়েছে? আপনি কি মনে করেন ভোটের আগে এই ধরনের একটা আদালতের বড় রায় কোনো প্রভাব ফেলতে পারে, নাকি মানুষের কিছু যাই আসে না, যা হয় হোক, চুরিচামারি করুক, আমরা আমাদের ভোট দেবো, মানুষ কি এটা ভাবছেন? নাকি সত্যি সত্যি কিছু পরিবর্তন আসতে পারে? আদালত যা করেছে সেটা কি ঠিক, সেটা কি করা উচিত কি উচিত নয়? যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে চাই আদালত যেটা করেছেন সেটা সম্পূর্ণ ঠিক কাজ করেছেন। যারা চাকরি পাওয়ার যোগ্য নন তারা চাকরি পেতে পারেন না। তারা যে টাকাটা নিয়েছেন সেটা বেআইনি, ইলিগাল টাকা, অবশ্যই আমার আপনার ট্যাক্সের টাকা, সেটা ফিরিয়ে দেওয়া প্রয়োজন।
আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, আমার এই ভিডিওটা পারলে সবার সাথে শেয়ার করুন, বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখুন, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এই বিষয় সম্পর্কে জানতে পারে। সত্যি জানাটা অ্যাটলিস্ট জরুরি, কারণ সামনে ভোট, আর ভোট দিয়েই কিন্তু অনেক কিছুর পরিবর্তন সম্ভব। এটা কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদের ভুলে গেলে চলবে না। আমি আশা করব আপনারা সবাই এই গরমের মধ্যেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি। ধন্যবাদ।